शुरू करब हार्डी-वेनबार्ग नीति एवं इकुलिब्रियाम। तो हार्डी-वेनबार्ग नीति एवं इकुलिब्रियामे जाওয়ার आगे कतगुलो विषय आमादेर जाना दरकार। जेमन पपुलेशन काके बोले, पपुलेशन काके बोले एर आगे बोलेछिलाम तोमादेर जे कोनो एकटी प्रजातिर स्थानीय सदस्य जादेर मध्य प्रजननेर क्षमता एवं सुयोग रयेछे ताकेई बला हच्छे, सेई सदस्यदेर एकत्रे बला हच्छे एकटी पपुलेशन। जीन पुल काके बोले एर आगेও बोलेছি, आबार बोलছি যে কোনো একটি প্রজাতির যত জীব আছে, যত সদস্য এবং প্রত্যেকের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বিভিন্ন রকমের যে জিন, তাদের টোটাল সমষ্টিকেই বলা হচ্ছে জিন পুল। কোনো একটা পপুলেশনের জিন পুল হচ্ছে সেই পপুলেশনের যত সদস্য আছে সেই সদস্যদের সমস্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী মোট জিনের সমষ্টি হচ্ছে জিন পুল। আর কি বলেছিলাম না, জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি কাকে বলা হয় না, কোনো একটি ক্রোমোজোমে যে জিনগুলো রয়েছে সেই জিনগুলোর কোনো একটা জিনের একাধিক অ্যালিল থাকতে পারে, মাল্টিপল অ্যালিল তোমরা পড়েছো। তো সেই অ্যালিলগুলোর মধ্যে কোনো একটা অ্যালিল মোট অ্যালিলের যত ভাগ, কোনো একটা অ্যালিল মোট যতগুলো অ্যালিল আছে তার যত ভাগ, সেটাই হচ্ছে সেই পার্টিকুলার অ্যালিলের বা জিনের জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো আমরা যাব হার্ডি-ওয়েনবার্গ ইকুইলিব্রিয়াম। তার আগে একটুখানি জানি যে মেন্ডেলীয় পপুলেশন কাকে বলা হয়। মেন্ডেলীয় পপুলেশন বলছে দেখো যে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী কোনো একটি পপুলেশনের যখন সকল সদস্যরা আন্তঃপ্রজননক্ষম হবে এবং এরা একটা সাধারণ জিন পুল গঠন করবে, তখন তাকে বলা হচ্ছে মেন্ডেলীয় পপুলেশন। কি বললাম না, কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অবস্থানকারী যে পপুলেশন তার সকল সদস্যরা যখন আন্তঃপ্রজননক্ষম হবে, অর্থাৎ সকলেই যদৃচ্ছভাবে এলোমেলোভাবে বা র্যান্ডামলি যখন জননে অংশগ্রহণ করবে এবং একটা সাধারণ জিন পুল গঠন করবে, তখন তাকে বলা হচ্ছে মেন্ডেলীয় পপুলেশন। তো এই হার্ডি-ওয়েনবার্গ নীতি থেকে আমরা জানতে পারবো যে কোনো একটা মেন্ডেলীয় পপুলেশনে বিবর্তনের মাত্রা কতখানি, বিবর্তন ঘটেছে কিনা এবং বিবর্তনের মাত্রা কতখানি আমরা জানতে পারবো। তো প্রথমেই বলে নিই যে হার্ডি-ওয়েনবার্গ নীতিটা কি। বলছে দেখো যে কোনো একটি বৃহৎ, এখানে কিন্তু বড় হতে হবে পপুলেশন, কোনো একটি বৃহৎ এবং যদৃচ্ছভাবে বা র্যান্ডাম প্রকৃতিতে প্রজননক্ষম যে পপুলেশনে, যে মেন্ডেলীয় পপুলেশনে যখন জিন প্রবাহ, জেনেটিক ড্রিফট, মিউটেশন এবং প্রাকৃতিক নির্বাচন মানে বিবর্তন সৃষ্টিকারী যা যা ঘটনা সব যখন বন্ধ থাকবে, তখন কি হবে না এই মেন্ডেলীয় পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে অপরিবর্তিত থাকবে। তাহলে মেন্ডেলীয় নীতিটা, হার্ডি-ওয়েনবার্গ নীতিটা কি আবার বলছি যে কোনো একটি বৃহৎ এবং যদৃচ্ছভাবে বা র্যান্ডাম প্রকৃতিতে প্রজননক্ষম কোনো একটি মেন্ডেলীয় পপুলেশনে যখন জিন প্রবাহ, জেনেটিক ড্রিফট, মিউটেশন, প্রাকৃতিক নির্বাচন বন্ধ থাকবে, তখন এই পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি এবং অ্যালিল জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কি হবে না প্রজন্মের পর প্রজন্ম ধরে অপরিবর্তিত থাকবে। এটাই হচ্ছে হার্ডি-ওয়েনবার্গ নীতি। এবার হার্ডি-ওয়েনবার্গ ইকুইলিব্রিয়ামটা তাহলে কি, সাম্যাবস্থা কি না, বলছে যে যখন বিবর্তন সৃষ্টিকারী বিভিন্ন শর্তগুলো যেমন জিন প্রবাহ, জেনেটিক ড্রিফট তোমরা পড়েছো, মিউটেশন, প্রাকৃতিক নির্বাচন, এই সমস্ত বিবর্তন সৃষ্টিকারী শর্তগুলো যখন অনুপস্থিত থাকবে, তখন কোনো একটা মেন্ডেলীয় পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সির মধ্যে একটা সাম্যাবস্থা বজায় থাকবে, একটা সাম্যাবস্থা বজায় থাকবে, অর্থাৎ জিনোটাইপ ফ্রিকোয়েন্সি যে যে হারে পরিবর্তন হবে অ্যালিল ফ্রিকোয়েন্সিরও সেই হারে পরিবর্তন ঘটবে। তাহলে এই যে ব্যাপারটা, এই যে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, একেই বলা হয়ে থাকে হার্ডি-ওয়েনবার্গ ইকুইলিব্রিয়াম বলা হয়। কি বললাম আবার বলছি যে বিবর্তন সৃষ্টিকারী বিভিন্ন শর্তের অনুপস্থিতিতে
যখন একটি মেন্ডেলীয় পপুলেশনের মধ্যে অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সির মধ্যে যে সাম্যাবস্থা তৈরি হবে তাকেই বলা হচ্ছে হার্ডি ওয়েনবার্গ সাম্যাবস্থা বা হার্ডি ওয়েনবার্গ ইকুইলিব্রিয়াম বলা হয়ে থাকে। আচ্ছা, তো বলছে দেখো যে এই হার্ডি ওয়েনবার্গ সাম্যাবস্থা যদি বজায় রাখতে হয় তাহলে কি কি শর্ত তাহলে হতে হবে? শর্তগুলো কি কি? খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অনেক সময় শর্তগুলো দিয়ে দেয় যে হার্ডি ওয়েনবার্গ সাম্যাবস্থা বজায় রাখতে গেলে কোনো একটা মেন্ডেলীয় পপুলেশনের মধ্যে কি কি শর্ত থাকতে হবে। শর্তগুলো হচ্ছে প্রথমতই পপুলেশনকে অনেক বড় হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে বিবর্তন সৃষ্টিকারী যা যা শর্ত আছে সবই বন্ধ থাকতে হবে, যেমন জিন প্রবাহ বন্ধ থাকতে হবে। জিন প্রবাহ কাকে বলে তোমরা জানো? কোনো একটা পপুলেশন থেকে কিছু সদস্য অন্য কোথাও চলে যাওয়া বা অন্য পপুলেশন থেকে সদস্য গ্রহিতা পপুলেশনে যোগ হওয়া, অ্যাড হওয়া যখন বন্ধ থাকবে, বন্ধ থাকতে হবে। যদি এই সাম্যাবস্থা বজায় রাখতে হয় অর্থাৎ অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সির মধ্যে যদি সাম্যাবস্থা বজায় রাখতে হয় তাহলে কিন্তু এই জিন প্রবাহটা বন্ধ থাকতে হবে। আর কি? জেনেটিক ড্রিফট বন্ধ থাকতে হবে, জেনেটিক ড্রিফট হওয়া চলবে না, যে পপুলেশনে এই সাম্যাবস্থা বজায় থাকতে হবে। আর কি? প্রাকৃতিক নির্বাচন বন্ধ থাকতে হবে, প্রাকৃতিক নির্বাচন কাজ করবে না এই পপুলেশনের ক্ষেত্রে। আর কি? আর বলছে দেখো যে পপুলেশনের সকল সদস্যরাই কি করবে? যদৃচ্ছভাবে অর্থাৎ র্যান্ডাম ভাবে প্রজননে অংশগ্রহণ করতে হবে, যদৃচ্ছভাবে বা র্যান্ডাম প্রকৃতিতে প্রজননে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ সকল সদস্যরই প্রজননে সক্ষম হতে হবে। আর কি? আর বলছে দেখো যে এই ধরনের পপুলেশনে কোনো মিউটেশন ঘটবে না, এই ধরনের পপুলেশনে কোনো মিউটেশন ঘটবে না। তাহলে এই শর্তগুলো যদি মানা যায়, কি কি বললাম আবার একবার সাম আপ করছি। পপুলেশনটি বৃহৎ হতে হবে, দ্বিতীয়ত পপুলেশনের সকল সদস্যরাই প্রজননক্ষম হতে হবে, তৃতীয়ত মিউটেশন ঘটবে না, 4 নম্বর প্রাকৃতিক নির্বাচন বন্ধ থাকবে, 5 নম্বর জেনেটিক ড্রিফট বন্ধ থাকবে, 6 নম্বর জিন প্রবাহ বন্ধ থাকবে। এই শর্তগুলো যখন কোনো একটা মেন্ডেলীয় পপুলেশন মেনে চলবে তখন কি হবে না প্রজন্মের পর প্রজন্ম ধরে অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে এবং এদের মধ্যে একটা সাম্যাবস্থা গড়ে উঠবে, অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সির মধ্যে একটা সাম্যাবস্থা গড়ে উঠবে। আচ্ছা, তো এই গেল দেখো হার্ডি ওয়েনবার্গ নীতি এবং সাম্যাবস্থা কাকে বলে এবং এই সাম্যাবস্থা বজায় রাখার জন্য কি কি শর্ত আছে আমরা জানলাম। এবার চলে আসছি যে কিভাবে হার্ডি ওয়েনবার্গ আঙ্কিকভাবে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখান যে একটি মেন্ডেলীয় পপুলেশন যখন এই শর্তগুলো মেনে চলবে তখন এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে অ্যালিল ফ্রিকোয়েন্সি কিভাবে অপরিবর্তিত থাকবে, এটা হার্ডি ওয়েনবার্গ ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখান। কি করলেন তারা? তারা বলছেন যে একটা জিনের যদি দুটো অ্যালিল হয়, দ্বি অ্যালিলিক সিস্টেম, কিন্তু এটা হচ্ছে দ্বি অ্যালিলিক সিস্টেম, অর্থাৎ একটা জিনের দুটো অ্যালিল আছে, তাহলে একটা জিনের দুটো অ্যালিল তোমাদের খাতায় আমি করে দিয়েছি, দেখবে যে দুটো অ্যালিল, একটা ক্যাপিটাল এ একটা স্মল এ। এবার আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি হচ্ছে স্মল পি এবং স্মল এ এটা হচ্ছে প্রকট অ্যালিল, ক্যাপিটাল এটা হচ্ছে প্রকট এবং স্মল এ বুঝতেই পারছো তোমরা প্রচ্ছন্ন অ্যালিল, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে স্মল কিউ যদি হয়ে থাকে, তাহলে এই উভয় অ্যালিলের যে ফ্রিকোয়েন্সির সমষ্টি সর্বদাই 100% হবে। মনে রাখতে হবে তোমাদেরকে যে দ্বি অ্যালিলিক সিস্টেম যেখানে একটা জিনের দুটো অ্যালিল আছে সেখানে দুটো অ্যালিলের ফ্রিকোয়েন্সির সমষ্টি সর্বদাই 100% বা 1 হবে। তাহলে হার্ডি ওয়েনবার্গ নীতি অনুসারে কি হচ্ছে না পি প্লাস কিউ অর্থাৎ এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি ক্যাপিটাল এ এবং স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সির সমষ্টি 100% বা 1 বা পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 1, পি প্লাস কিউ হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 হবে। এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে এই দুটো অ্যালিলের
ফ্রিকোয়েন্সির সমষ্টি সর্বদাই 1 হবে। দ্বি অ্যালিলিক সিস্টেম, যেহেতু বারবার বলছি দুটো অ্যালিল, একটা জিনের দুটো অ্যালিল, তাহলে এই দুটো অ্যালিলের ফ্রিকোয়েন্সির সমষ্টি সর্বদাই এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে 100% বা 1 হবে। এবার বলছে দেখো, যদি একটি পপুলেশনে পুরুষ এবং স্ত্রী উভয়ের দেহেই ক্যাপিটাল এ এবং স্মল এ অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন অ্যালিল যদি থেকে থাকে, পুরুষ এবং স্ত্রী উভয়ের দেহেই যখন প্রকট ক্যাপিটাল এ এবং প্রচ্ছন্ন স্মল এ আছে এবং এরা যখন প্রজননে অংশগ্রহণ করছে, তখন পরবর্তী প্রজন্মে অ্যালিল ফ্রিকোয়েন্সি কিভাবে অপরিবর্তিত থাকছে আমরা দেখে নিই চেকার বোর্ডের সাহায্যে। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে মেলকে ডিনোট করছে আর এটা হচ্ছে ফিমেলকে ডিনোট করছে। তাহলে মেলের ক্ষেত্রেও ক্যাপিটাল এ স্মল এ অ্যালিল আছে, ফিমেলের ক্ষেত্রেও ক্যাপিটাল এ এবং স্মল এ অ্যালিল আছে। তাহলে এদের মধ্যে জনন হলো, জনন হয়ে দেখা যাচ্ছে দেখো প্রজননে অংশগ্রহণ করার পর এই ক্যাপিটাল এ এর জিনোটাইপ ফ্রিকোয়েন্সিটা কি পেয়েছি আমি, এর ফ্রিকোয়েন্সিটা কি এত কিছু লেখা সম্ভব হয়নি, আমি শর্টে লিখেছি। বলছে ক্যাপিটাল এ এর জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কি p² পেয়েছি। ক্যাপিটাল এ স্মল এ এই যে জিনোটাইপটা হেটেরোজাইগাস অবস্থা, এর ফ্রিকোয়েন্সি কত 2pq, কারণ এখানে একটা pq এখানে একটা pq। আর স্মল এ এই জিনোটাইপের ফ্রিকোয়েন্সি কত q²। তাহলে এখান থেকে যদি আমি ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি বের করি, ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কি হবে, এই টোটালটা p² হলো। আর যেহেতু এখানে ক্যাপিটাল এ স্মল এ, তাহলে এর 50% 2pq এর হাফ বা 50% হবে ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি। তাহলে কি দাঁড়ালো p² প্লাস হাফ 2pq। তাহলে এখান থেকে কমন নিয়ে দেখা যাচ্ছে যে, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি পরবর্তী প্রজন্মেও কিন্তু p আছে। একইভাবে স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি দেখো কি পেয়েছি, এখানে q² পেয়েছি, প্লাস যেহেতু এখানে স্মল এ আছে তাহলে হাফ বা 50% 2pq এর 50% q অ্যালিলের ফ্রিকোয়েন্সির মধ্যে যাবে, মানে এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি, তাহলে এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কি দাঁড়ালো q² প্লাস এখান থেকে কেটে গিয়ে এখানে pq হলো। তাহলে বুঝতেই পারছো স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সিও কিন্তু q আছে। তাহলে প্রথমে যেটা আমি ধরে নিয়েছিলাম জনিত্রী জনু, যেখানে ক্যাপিটাল এর ফ্রিকোয়েন্সি ছিল p এবং স্মল এর ফ্রিকোয়েন্সি ছিল q, এরা জননে অংশগ্রহণ করলো এবং পরবর্তী প্রজন্মেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল এর ফ্রিকোয়েন্সি p হলো এবং স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি q থাকলো। আবার এরা যদি জননে অংশগ্রহণ করে, তাহলে এখানে টোটাল কত রকমের জিনোটাইপ পেলাম আমরা, একটা পেলাম হোমোজাইগাস প্রকট, একটা হচ্ছে দুটো হেটেরোজাইগাস অবস্থা, আর একটা হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্ন। এই হচ্ছে দ্বিতীয় প্রজন্ম, এরা হচ্ছে জনিত্রী, এটা হচ্ছে প্রথম অপত্য জনু, এরা হচ্ছে জনিত্রী যাদের প্রথম অপত্য জনু হচ্ছে এরা। তাহলে প্রথম অপত্য জনুতে জিনোটাইপ আমরা কি পেয়েছি, একটা হোমোজাইগাস প্রকট, দুটো হেটেরোজাইগাস অবস্থা, একটা হোমোজাইগাস প্রচ্ছন্ন আমরা পেয়েছি প্রথম অপত্য জনুতে। এবার এরা আবার একই রকমভাবে যদৃচ্ছভাবে, অর্থাৎ সকলেই প্রজননক্ষম যদি হয়, র্যান্ডম প্রকৃতিতে যদি প্রজননে অংশগ্রহণ করে, তাহলে দেখো কিরকম একটা চেকার বোর্ড পাচ্ছি। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে ক্যাপিটাল এ এর সাথে একবার, ক্যাপিটাল এ স্মল এর সাথে একবার, ক্যাপিটাল এ একবার স্মল এর সাথে, এইভাবে করে করে এরা অপত্য তৈরি করবে। আচ্ছা, তাহলে এবার এই যে আমি বিভিন্ন রকম এখান থেকে যে অপত্যগুলো পাওয়া যাবে, এদের যদি জিনোটাইপ ফ্রিকোয়েন্সির বিন্যাস আমরা দেখি, অর্থাৎ প্রত্যেকেই যদি জননে অংশগ্রহণ করে, অর্থাৎ প্রত্যেকেই হোমোজাইগাস প্রকট, হেটেরোজাইগাস অবস্থা, হোমোজাইগাস প্রচ্ছন্ন, এরা যেরকম মেল প্রত্যেকেই, পুরুষের মধ্যে প্রত্যেকেই এরকম, আবার স্ত্রীর মধ্যে যদি প্রত্যেকেই এরকম হয় এবং প্রত্যেকেই যদি অংশগ্রহণ করে জননের মধ্যে, তাহলে আমরা এই ধরনের
কোন জিনোটাইপ কোন জিনোটাইপের সাথে প্রজননে অংশগ্রহণ করবে আমরা দেখতে পেলাম। এবার এই দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপ ফ্রিকোয়েন্সির বিন্যাস যদি আমরা দেখি, কি কি জিনোটাইপ তৈরি হবে এবং তাদের অ্যালিল ফ্রিকোয়েন্সি বা জিন ফ্রিকোয়েন্সি কি দাঁড়াবে আমরা যদি দেখি, তাহলে দেখো ক্যাপিটাল এ, তাই না? এখানে দেখো ক্যাপিটাল এ একটাই আছে এবং এরা যদি জননে অংশগ্রহণ করে হোমোজাইগাস প্রকট দুটো, তাহলে 100% হোমোজাইগাস প্রকট হবে। তাহলে এদের যে অ্যালিল ফ্রিকোয়েন্সি পুরোটাই হচ্ছে এই জিনোটাইপের আন্ডারে যাবে। ক্যাপিটাল এ বুঝতে পারলে না পারলে না? বলছে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল এ যদি প্রজননে অংশগ্রহণ করে তাহলে এদের ফ্রিকোয়েন্সি এখানে p² p⁴ হলো। তাহলে এদের থেকে যে অপত্যগুলো তৈরি হবে, যে জিনোটাইপ পাবো 100%ই পাবো ক্যাপিটাল এ, বোঝা গেল কি? তাহলে এদের ফ্রিকোয়েন্সিটা টোটালটা চলে আসলো এই p⁴, মানে এই ঘরেই বসবে। বাকি এই দুই ধরনের অপত্য কিন্তু পাওয়া যাবে না যখন ক্যাপিটাল এ জননে অংশগ্রহণ করবে। যখন ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল এ স্মল এ যখন জননে অংশগ্রহণ করছে তখন এখান থেকে দু রকমের অপত্য পাওয়া যাবে হোমোজাইগাস প্রকট এবং হেটেরোজাইগাস অবস্থা পাওয়া যাবে। তাহলে এদের যে টোটাল অ্যালিল ফ্রিকোয়েন্সিটা আমরা কোথায় কোথায় পেয়েছি দেখো, এখানে পেয়েছি একটা পেয়েছি আর এখানে একটা পেয়েছি। তাহলে এদের টোটাল অ্যালিল ফ্রিকোয়েন্সি যেটা আমরা পেয়েছি, এই যে টোটালটা মোট ফ্রিকোয়েন্সি, এটা ভাগ হয়ে যাবে দুটো ভাগে 50-50 করে। তার কারণ 50% ক্যাপিটাল এ অপত্য তৈরি হবে, 50% ক্যাপিটাল এ স্মল এ অপত্য তৈরি হবে। তাহলে এদের টোটাল যে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা এটা 50-50 করে ভাগ হয়ে গেল। আবার দেখো যখন ক্যাপিটাল এ এবং স্মল হোমোজাইগাস প্রকট এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন যখন প্রজননে অংশগ্রহণ করবে তখন 100%ই তৈরি হবে ক্যাপিটাল এ স্মল এ হেটেরোজাইগাস। তোমরা নিশ্চয়ই ক্রস করলে বুঝতে পারবে যে হোমোজাইগাস প্রকট এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন যদি প্রজননে অংশগ্রহণ করে তাহলে 100%ই তৈরি হবে হেটেরোজাইগাস জীব। তাহলে এদের যে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা এটা টোটালটাই যাচ্ছে ক্যাপিটাল এ স্মল এর ঘরে। যদি ক্যাপিটাল এ স্মল এ এবং দুটোই হেটেরোজাইগাস জীব যদি জননে অংশগ্রহণ করে তাহলে এখান থেকে আমরা কত রকমের অপত্য পাবো নিশ্চয়ই ক্রস করলে বুঝতে পারবে তোমরা। 1:2:1 অনুপাতে আমরা অপত্য পাবো। তোমরা মেন্ডেলের এক সংকট জনন পড়েছো, সেখান থেকে একদম ক্লিয়ার নিশ্চয়ই বুঝতে পারবে যে দুটো হেটেরোজাইগাস জীব যখন জননে অংশগ্রহণ করবে তখন 1:2:1 অনুপাতে অপত্য পাওয়া যাবে। অর্থাৎ একটা হোমোজাইগাস প্রকট, দুটো হেটেরোজাইগাস, একটা হোমোজাইগাস প্রচ্ছন্ন অপত্য পাওয়া যাবে। তাহলে এদের যে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা এটা 1:2:1 অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে p²q² এলো, এখানে 2p²q² এলো, এখানে p²q² এলো, 1:2:1 অনুপাতে ভাগ হলো। ক্যাপিটাল এ স্মল এ অর্থাৎ হেটেরোজাইগাস জীব এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন যদি জননে অংশগ্রহণ করে তাহলে এখান থেকে আমরা কি কি অপত্য পাবো হেটেরোজাইগাস 50%, হোমোজাইগাস প্রচ্ছন্ন 50%, হেটেরোজাইগাস 50%, হোমোজাইগাস প্রচ্ছন্ন 50%। তাহলে এদের যে টোটাল অ্যালিল ফ্রিকোয়েন্সি ওপরের চার্ট থেকে আমরা পেয়েছি এটা 50-50 করে ভাগ হয়ে যাবে, খুবই সহজ। আবার যখন স্মল এ অর্থাৎ যখন দুটোই হোমোজাইগাস প্রচ্ছন্ন জীব প্রজননে অংশগ্রহণ করবে তখন 100%ই পাবো আমরা হোমোজাইগাস প্রচ্ছন্ন জীব। তাহলে এদের যে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা আছে টোটালটা এখান থেকে আমরা চার্ট থেকে পেয়েছি সেটা পুরোটাই এই জিনোটাইপের ঘরে যাবে, খুবই সহজ ব্যাপার। তাহলে এই চার্ট এবং এই চার্ট তোমাদের খাতায় করে দেওয়া আছে, নিশ্চয়ই তোমরা সেখান থেকে বুঝতে পারবে। তাহলে ওপরের এই যে জিনোটাইপ ফ্রিকোয়েন্সিগুলো আমরা পেলাম, তাহলে এখানে দেখো তো এবার যে ক্যাপিটাল এ এর টোটাল বিভিন্ন রকম জিনোটাইপ ফ্রিকোয়েন্সি আমরা কি কি পেয়েছি p⁴, পেয়েছি 2p³ প্লাস p²q² প্লাস p²q², তাই তো? বুঝতে অসুবিধা নেই। এই যে ক্যাপিটাল এ হোমোজাইগাস প্রকট যেটা এর টোটাল জিনোটাইপ ফ্রিকোয়েন্সি পেয়েছি আমরা এই p⁴ প্লাস 2p³ প্লাস p²q²
কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এখানে কমন নিয়েছি, কমন নিয়ে এটা হোল স্কোয়ার আসবে, ইকুয়াল টু আমি প্রথমেই এখানে দেখিয়েছি ইকুয়াল টু 1 হবে, তাহলে পি স্কোয়ার পেলাম আমি। তাহলে ক্যাপিটাল এ জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কি পাওয়া গেল? পি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কত? পি। খুব সহজ। তাহলে আবার একই রকমভাবে যদি আমি স্মল এর ফ্রিকোয়েন্সি বার করি, জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, তাহলে এই দুটো যোগ হবে, এই তিনটে যোগ হবে, এবং একই রকমভাবে বোর্ডের জায়গা নেই, একই রকমভাবে কমন নিয়ে দেখা যাবে যে স্মল এর ফ্রিকোয়েন্সি কত আসবে? কিউ স্কোয়ার আসবে। তাহলে স্মল এর ফ্রিকোয়েন্সি দাঁড়াবে কিউ। অর্থাৎ পরবর্তী প্রজন্ম অর্থাৎ দ্বিতীয় অপত্যজনতেও আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল এ এবং স্মল এর ফ্রিকোয়েন্সি কিন্তু একই আছে। এটাই হার্ডি-ওয়েনবার্গ নীতি বা সাম্যাবস্থা, এটাই হচ্ছে নীতি ফলো করেই সাম্যাবস্থা পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে হার্ডি-ওয়েনবার্গ আঙ্কিকভাবে প্রমাণ করে দেখান যে কিভাবে এই বিভিন্ন রকম বিবর্তন সৃষ্টিকারী ঘটনাগুলো যদি কোনো একটা পপুলেশন, মেন্ডেলীয় পপুলেশন যেখানে কিনা সমস্ত সদস্যরাই প্রজননে অংশগ্রহণ করছে এবং একটা সাধারণ জিনপুল গঠন করছে, এই মেন্ডেলীয় পপুলেশন যদি বিবর্তন সৃষ্টিকারী বিভিন্ন শর্ত অ্যাভয়েড করে, বিবর্তন সৃষ্টিকারী বিভিন্ন শর্তগুলো যদি কাজ না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এবং জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে। তো এইভাবেই হার্ডি-ওয়েনবার্গ আঙ্কিকভাবে প্রমাণ করে দেখিয়েছিলেন। এখানে একটা জনিত্রী জনু নিয়েছি আমি প্রথমে, যাদের ক্যাপিটাল এ স্মল এ আছে, দুটো করেই জিন আছে, এবং এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি পি, স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কিউ। তাহলে এরা যদি জনিত্রী জনু যারা জননে অংশগ্রহণ করছে, করার ফলে প্রথম অপত্যজনুতেও আমরা দেখতে পেলাম যে ক্যাপিটাল এর ফ্রিকোয়েন্সি পি থাকছে এবং স্মল এর ফ্রিকোয়েন্সি কিউ থাকছে। এবার এই প্রথম অপত্যজনুতে যত রকমের অপত্য পাওয়া গেল, এরাও যদি প্রজননে অংশগ্রহণ করে, প্রত্যেকেই যদি মেল ফিমেল হয় এবং প্রত্যেকেই যদি প্রজননে অংশগ্রহণ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অপত্যজনুতেও যে জিনোটাইপ ফ্রিকোয়েন্সিগুলো পাওয়া গেছে সেখান থেকে অ্যালিল ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকছে। এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি পি থাকছে এবং স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কিন্তু কিউ থাকছে। তাহলে এই গেল দেখো হার্ডি-ওয়েনবার্গ নীতি আমরা জানলাম। এবার কথা হচ্ছে এর গুরুত্ব কি, হার্ডি-ওয়েনবার্গ নীতি এবং এই সাম্যাবস্থার গুরুত্ব কি। দেখো হার্ডি-ওয়েনবার্গ নীতিতে বলা হয়েছে কি, আবার যদি একটু বলি, যে কোনো একটা মেন্ডেলীয় পপুলেশনে যদি বিবর্তন সৃষ্টিকারী বিভিন্ন শর্তগুলো অনুপস্থিত থাকে, তবেই এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে কি হবে, জিন ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে এবং এদের মধ্যে একটা সাম্যাবস্থা গড়ে উঠবে, তাই না? কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কোনো একটা পপুলেশনের ক্ষেত্রে কি হার্ডি-ওয়েনবার্গ নীতি মানা সম্ভব? কোনো একটা প্রাকৃতিক পপুলেশন প্রকৃতিতে যেখানে অবস্থান করছে, বিভিন্ন শর্তের মাঝখানে, যেখানে বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, বিভিন্ন রকম নিজেদের প্রজাতির সঙ্গে ভিন্ন প্রজাতির সঙ্গে লড়াই করে যেখানে প্রত্যেক জীবকে বাঁচতে হয়, সেখানে এই যে বিভিন্ন বিবর্তন সৃষ্টিকারী শর্তগুলো, এগুলো কি সম্পূর্ণরূপে অনুপস্থিত রাখা বা থাকা সম্ভব? কখনোই না। একটা প্রাকৃতিক পপুলেশন কখনোই এখানে প্রাকৃতিক নির্বাচন, জিন প্রবাহ, জেনেটিক ড্রিফট, মিউটেশন বন্ধ থাকবে, এটা কখনোই হতে পারে না। এবং 100% সদস্যই যে প্রজননে সক্ষম হবে, এটাও হতে পারে না। তাহলে হার্ডি-ওয়েনবার্গ সাম্যাবস্থা কিন্তু প্রকৃতপক্ষে কার্যকর নয়। প্রকৃত একটা পপুলেশনের ক্ষেত্রে, মেন্ডেলি একটা পপুলেশন, এই পপুলেশনের ক্ষেত্রে কিন্তু কখনোই প্রযোজ্য নয়। তথাপি কোনো একটা পপুলেশনের বিবর্তনের মাত্রা, কি পরিমাণ পরিবর্তন এসছে কোনো একটা পপুলেশনের মধ্যে, কোনো একটা প্রজাতির জীবের মধ্যে, আমাদের জানতে সাহায্য করছে হার্ডি-ওয়েনবার্গ নীতি। কোনো একটি পপুলেশনের বিবর্তনের মাত্রা জানতে সাহায্য করে। এবং প্রকৃতপক্ষে হার্ডি-ওয়েনবার্গ ইকুইলিব্রিয়াম মেনে যদি কোনো একটা পপুলেশন চলে,
তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবর্তন প্রতিহত হয়, কেননা বিবর্তন ঘটতে হলে জিন প্রবাহ, জেনেটিক ড্রিফট, প্রাকৃতিক নির্বাচন, মিউটেশন, ক্রসিং ওভার ইত্যাদি ইত্যাদি কিন্তু হতেই হবে। তাহলে প্রকৃতপক্ষে হার্ডি-ওয়েনবার্গ এই সাম্যাবস্থা এবং নীতি বিবর্তনকে কিন্তু প্রতিহত করে। কোনো একটা পপুলেশন যদি সত্যিই এই শর্তগুলো মেনে চলে তাহলে কিন্তু সেই পপুলেশনের বিবর্তন কখনোই আসবে না। আচ্ছা, তাহলে এই গেল এই হার্ডি-ওয়েনবার্গ নীতি কাকে বলা হয়, সাম্যাবস্থা কাকে বলা হয়, আমরা এবং কি কি শর্ত মেনে চলতে হবে কোনো একটা পপুলেশনকে যদি এই সাম্যাবস্থা বজায় রাখতে হয়। এবং আমরা দেখলাম যে হার্ডি এবং ওয়েনবার্গ কিভাবে আঙ্কিকভাবে দেখান যে কোনো একটি পপুলেশনের এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে যখন এই পপুলেশন বিবর্তন সৃষ্টিকারী শর্তগুলোকে অমান্য করে। তাহলে এই গেল। এবার আসছি দু একটা অঙ্কের সাহায্যে আমরা দেখে নেব যে হার্ডি-ওয়েনবার্গ নীতি অনুসারে কিভাবে আমরা কোনো একটা অ্যালিলের ফ্রিকোয়েন্সি বার করতে পারবো। দু একটা অঙ্কের সাহায্যে আমরা দেখে নিই।